আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ফিলিস্তিনের দক্ষিণ গাজা রাফা শহরে ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের ভিড়ে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে কমপক্ষে ২৫ জন ফিলিস্তিনি নিহত ও ৭০ জনেরও বেশি আহত। সিরিয়ার সুইদা প্রদেশে প্রায় এক সপ্তাহের সহিংসতায় নিহতর সংখ্যা বেড়ে ৭১৮ জনে দাঁড়িয়েছে জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। গাজায় আসন্ন বিজয় সম্পর্কে সরকার জনসাধারণের সাথে প্রতারণা করছে এবং বাস্তব পরিস্থিতি গোপন করছে দাবি ইসরায়েল ফিল্ড কমান্ডারদের। গাজা উপত্যকায় কর্মকাণ্ড আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয় জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্স। জেলবন্দি অবস্থায় পাক সেনা প্রধান আসিম মনিরের বিরুদ্ধে অভিযোগ তুললেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফ পিটিআই নেতা ইমরান খান। তিনি দলের নেতাদের উদ্দেশ্যে জানিয়েছেন, আমার কিছু হলে দায়ী থাকবেন সেনাপ্রধান মনির। সিরিয়া পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। যেসব কথা হলো। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ক্ষুধার্ত ফিলিস্তিনদের উপর ঝাঁপিয়ে পড়ল ইসরায়েল, নিহত ২৫। ফিলিস্তিনের দক্ষিণ গাজা রাফা শহরে ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের ভিড়ে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে কমপক্ষে ২৫ জন ফিলিস্তিনি নিহত ও ৭০ জনেরও বেশি আহত হন। শনিবার ১৯ জুলাই ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজায় মানবিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে খাদ্যের সন্ধানে জড়ো হয়েছিল। সেখানে ইসরায়েলি সেনাবাহিনী জনতার উপর গুলি চালায়, যার ফলে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ এর সঙ্গে সম্পর্কিত স্থানগুলিতে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রায় ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েল বাহিনীর অভিযানে গাজায় নিহতর সংখ্যা ৫৮,০০০ ছাড়িয়েছে। এদের পাশাপাশি আহত হয়েছেন প্রায় ১,৪০,০০০ ফিলিস্তিনি। সিরিয়ার সাম্প্রতিক সহিংসতায় নিহত বেড়ে ৭১৮। সিরিয়ার সুইদা প্রদেশে প্রায় এক সপ্তাহের সহিংসতায় নিহত সংখ্যা বেড়ে ৭১৮ জনে দাঁড়িয়েছে। দেশটির দ্রুজ সম্প্রদায়ের প্রাণকেন্দ্রে চলমান এই সংঘর্ষে হতাহতের নতুন হিসাব জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। দামিস্ক থেকে বার্তা সংস্থা এএপি পর্যবেক্ষণ সংস্থাটি জানিয়েছে, গত রোববার থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত ১৪৬ জন দ্রুজ যোদ্ধা ও ২৪৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে ১৬৫ জনকে সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন বলে দাবি সংস্থাটির। এছাড়া সংঘর্ষে সরকারি বাহিনীর ২৮৭ সদস্য ও ১৮ জন বেদুইন যোদ্ধা নিহত হয়েছেন। পাশাপাশি দ্রুজ যোদ্ধাদের হাতে আরও ৩ বেদুইন নিহত হয়েছেন বলে জানায় যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি। গাজা যুদ্ধ নিয়ে জনসাধারণের কাছে প্রতারণা করছে সরকার, দাবি ইসরায়েলি ফিল্ড কমান্ডারদের। গাজা যুদ্ধের বাস্তব অবস্থানে ইসরায়েলের অভ্যন্তরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইসরায়েলি ফিল্ড কমান্ডারদের একটি দল অভিযোগ তুলেছে, গাজায় আসন্ন বিজয় সম্পর্কে সরকার জনসাধারণের সাথে প্রতারণা করছে এবং বাস্তব পরিস্থিতি গোপন করছে। তাদের দাবি, গাজায় লড়াই বছর ধরে চললেও হামাসকে পরাজিত করা সম্ভব নয়। ইসরায়েলের প্রধান দৈনিক ইয়েদিউথ আহরনুতে শুক্রবার প্রকাশিত একটি বিস্তৃত অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, চিফ অব স্টাফ ইয়াল জামির নিজেই গত মার্চ মাসে স্বীকার করেছেন যে হামাসকে পরাজিত করার প্রধান লক্ষ্য অর্জিত হয়নি। তিনি আরও জানান, গাজার প্রকৃত পরিস্থিতি গোপন রাখতে গণমাধ্যম কাভারেজের উপর কঠোর সেন্সরশিপ আরোপ করা হয়েছে। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্স। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করেছেন।
তিনি বলেছেন, গাজা উপত্যকায় কর্মকাণ্ড আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয়। সেই সঙ্গে তিনি গাজার অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনদের জন্য আরও মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। শুক্রবার 18 জুলাই বার্লিনে এক সংবাদ সম্মেলনে মের্স গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, তিনি যুদ্ধবিরতি অর্জন এবং অবাধ মানবিক সহায়তা নিশ্চিত করার উপায় নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। মের্স বলেন, গাজা উপত্যকায় কর্মকাণ্ড আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয়। রক্ষণশীল এ নেতা বলেন, আমরা প্রথমেই সেখানে যুদ্ধবিরতি এবং এই অঞ্চলের জনগণের জন্য ব্যাপক মানবিক সহায়তার জন্য চাপ দিচ্ছি। মের্স উল্লেখ করেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের সময় এই উদ্বেগগুলো উত্থাপন করেছেন এবং পরিস্থিতি মোকাবেলায় তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। জার্মানির এই চ্যান্সেলর বলেন, গতকাল লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে আমি এই বিষয়ে আলোচনা করেছি। পরের সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বার্লিন সফরের সময় আমি আবার এটি নিয়ে আলোচনা করব। তিনি বলেন, আমরা দেশটিকে ইসরায়েল সাহায্য করতে চাই, তবে আমরা স্পষ্ট এবং ধার্থহীনভাবে বলছি যে কি অগ্রহণযোগ্য এবং বর্তমানে সেখানে গাজায় যা ঘটছে তা আর গ্রহণযোগ্য নয়। আমার কিছু হলে দায়ী থাকবেন সেনাপ্রধান মনির, জানিয়েছেন ইমরান খান। জেলবন্দি অবস্থায় পাক সেনা প্রধান আসিম মনিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পিটিআই নেতা ইমরান খান। তিনি দলের নেতাদের উদ্দেশ্যে জানিয়েছেন, জেলের মধ্যে তার বা স্ত্রী বুশরা বিবির কিছু হলে যেন আসিম মনিরকে জবাবদিহি চা হয়। সম্প্রতি পিটিআই প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে ইমরান খান এসব কথা জানিয়েছেন। তিনি পোস্টে লিখেছেন, গত কয়েকদিন ধরে আমার সঙ্গে দুর্ব্যবহারের মাত্রা আরো বাড়ানো হয়েছে। আমার স্ত্রীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে, এমনকি তার ঘরের টেলিভিশনও বন্ধ করে দেয়া হয়েছে। মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। ইমরান খানের দাবি, এসব কিছু নেপথ্য রয়েছেন আসিম মনির। তার নির্দেশে জেলের মধ্যে অত্যাচারের শিকার হচ্ছেন স্ত্রী ইমরান। ইমরানের বক্তব্য, প্রধানমন্ত্রী থাকাকালীন আইএসআই প্রধানের পদ থেকে আমি মনিরকে সরিয়ে দিয়েছিলাম। এরপরেই পিটিআইয়ের জুলফি ভুকারির মাধ্যমে বুশরা বিবির সঙ্গে দেখা করার চেষ্টা করলে আমি তা প্রত্যাখ্যান করে দিই। সিরিয়া ইস্যুতে যেসব কথা হলো পুতিন এরদোগানের। সিরিয়া পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার মতে, তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ফোনালাপ করেছেন। ফোনালাপের সময় তিনি বলেছেন, ইসরায়েলের সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করা উচিত নয়। এই সময় এরদোগান জোর দিয়ে বলেন, সিরিয়ায় নতুন করে সংঘাত পুরো অঞ্চলের জন্য হুমকি স্বরূপ। অন্যদিকে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলেছে, উভয় নেতা সংলাপের মাধ্যমে এবং জাতীয় ঐক্যমত্য জোরদার করে সিরিয়ার পরিস্থিতি দ্রুত স্থিতিশীল করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন।